আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 12 নিয়ে, এবং আমাদের আজকের আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি হলো সমাসের প্রক্রিয়ায় শব্দ গঠন। কি বলতো? সমাসের সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। ওকে, দেখো, সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। সমাসের মাধ্যমে কি গঠিত হয়? নতুন শব্দ। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। তাহলে সমাসের সংজ্ঞাটা আমরা যদি একটু জেনে নিই তাহলে কি হবে, যে বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কি? সমাস। আচ্ছা, নিচের বাক্য দুটির দিকে তাকানো যাক। দেখো, এখানে দুইটি বাক্য দেওয়া আছে এবং দুইটি বাক্য একটু আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আচ্ছা, নিচের বাক্যটি কি দেওয়া আছে? দেখো, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তো দেখো, উপরে আমরা একটা লাইন দেখতে পেয়েছি, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, সময় সংক্রান্ত সূচি, আর একটা কি? স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ, তিনটা এখানে সমাস রয়েছে। আচ্ছা, ব্যাস বাক্য রয়েছে, এখানে ব্যাস বাক্য করা আছে। তাহলে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটাকে যদি আমরা এক কথায় বলি তাহলে কি হবে? পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক এক কথায় বলে কি হবে? পরীক্ষা নিয়ন্ত্রক। এই অংশের নাম কিন্তু সমস্ত পদ। এই অংশের নাম কি বলতো? সমস্ত পদ। আচ্ছা, সময় সংক্রান্ত সূচি। সময় সংক্রান্ত সূচি এর সমস্ত পদ হলো কি? সময়সূচি। সময় সংক্রান্ত সূচি এর সমস্ত পদ হলো কি? সময়সূচি। স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ, এইটার হলো সমস্ত পদ স্কুল কলেজ। স্কুল কলেজ। আচ্ছা, এখন আসি। দেখো, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটাকে, এই অংশটাকে বলা হয় ব্যাস বাক্য। কি বলা হয় বলতো? ব্যাস বাক্য। এই অংশটার নাম হলো কি? ব্যাস বাক্য। এই অংশটার নাম কি? ব্যাস বাক্য। এই অংশটার নাম কি? ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটা পদ বলা হয়। এই যে এটা একটা পদ, এটা একটা পদ, নিয়ন্ত্রক একটা পদ, পরীক্ষার সময়ের একটা পদ। তো এই যে ব্যাস বাক্যের অন্তর্গত যে পদগুলো আছে, এই পদগুলোর আর একটা নাম আছে। এদেরকে এক একটা বলা হয় সমস্যমান পদ। কি পদ বলা হয়? সমস্যমান পদ। তো ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে কি বলা হয়? সমস্যমান পদ। সময় সংক্রান্ত সূচি, তিনটা পদ আছে এখানে। সময় সংক্রান্ত সূচি, সময় সংক্রান্ত সূচি, এই তিনটা পদ আছে। তিনটা পদেই কিন্তু, আচ্ছা, তিনটা পদ রয়েছে। এই তিনটা পদকে কি বলা হয়? ব্যাস বাক্য এবং সমস্যমান পদ। এটাকে আলাদা আলাদা ভাবে যদি চিন্তা করি তাহলে এদেরকে বলা হবে কি বলা হয়? সমস্যমান পদ। ঠিক আছে? আচ্ছা, সমস্যমান পদ এবং সময়সূচি যেটা, এটা হলো সমস্ত পদ। এটা কি? সমস্ত পদ। স্কুল ও কলেজ, এখানে আমাদের কয়টি রয়েছে? দুইটি। দুইটি। এটা একটা সমস্যমান পদ, এটা একটা সমস্যমান পদ। এবং মাঝখানে যে ওটা রয়েছে, এই ওটা হলো আমাদের দ্বন্দ্ব সমাজের একটা এই অব্যয় দ্বারা যুক্ত থাকে, ও দ্বারা। আচ্ছা, তাহলে সহজেই বুঝতে পারলাম যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা হলো সমস্ত পদ। এই সমস্ত পদকে ভেঙে, এই সমস্ত পদকে ভেঙে যেটা আমরা পেয়েছি সেটা হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এটা সমস্যমান পদ, সরি, এটা সমস্ত পদ। এটা হলো ব্যাস বাক্য। এটা কি বলতো? ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে কি বলা হয়? সমস্যমান পদ। সময়সূচি, এটা হলো সমস্ত পদ। এই সময়সূচিকে যদি আমরা কি করি? ব্যাখ্যা করি বা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো সময় সংক্রান্ত সূচি, যেটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে, বা সমাস বাক্য বলে, তিন নামই বলা যায়। আচ্ছা, এরপরে স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ, এটা হলো দ্বন্দ্ব সমাস। এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। স্কুল ও কলেজ। আচ্ছা, এটা আমরা জানলাম। এইটারই একটু ব্যাখ্যা দেওয়া আছে। দেখো,
যে প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ পদগুলো দ্বিতীয় বাক্যে যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক সময়সূচি স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষিপ্ত হওয়ার নামই আসলে সমাজ। সংক্ষেপ করার এই প্রক্রিয়ার নামই কি? সমাস। সংক্ষেপ করার এই প্রক্রিয়ার নামকেই কি বলা হয়? সমাস বলা হয়। আচ্ছা, সমাসবদ্ধ শব্দকে বলে কি? সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ শব্দকে কি পদ বলে? সমস্ত পদ বলে। সমাসবদ্ধ শব্দকে কি পদ বলে? সমস্ত পদ বলে। যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি, স্কুল কলেজ, এগুলো কিন্তু এক একটা সমস্ত পদ। এগুলোকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। ঠিক আছে? প্রথম অংশের প্রথম অংশের অর্থাৎ সমস্ত পদের প্রথম অংশের ইম্পর্টেন্ট কিন্তু এটা। সমস্ত পদের প্রথম অংশের নাম হলো পূর্বপদ। প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম কি? পরপদ। শেষ অংশের নাম কি? পরপদ। এখানে পরীক্ষা, সময় ও স্কুল হলো কি? পূর্বপদ। পরীক্ষা, সময় এবং স্কুল হলো কি? পূর্বপদ এবং নিয়ন্ত্রক, সূচি এবং কলেজ এগুলো হলো কি কি বলা হয়? পরপদ বলা হয়। ওকে? যেসব শব্দ দিয়ে যেসব শব্দ দিয়ে কি করা হয়? সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় সেগুলোকে বলে ব্যাস বাক্য। সেগুলোকে কি বলে? যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে কি করা হয়? ব্যাখ্যা করা হয়। একটু আগে বলেছি সমস্ত পদ কাকে বলে। এই যে দেখো, সমাসবদ্ধ শব্দকে কি বলে? সমস্ত পদ বলে। এবং যে শব্দ দিয়ে সমস্ত পদ ব্যাখ্যা করা হয় সেগুলো হলো ব্যাস বাক্য। যেমন এই যে পরীক্ষা, এখানে ছিল পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা হলো ব্যাস বাক্য। আচ্ছা, এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাস বাক্য হলো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা কিন্তু ব্যাস বাক্য। সময়সূচি, এটা হলো আমাদের সমস্ত পদ। সময়সূচিটা কি? সমস্ত পদ। এই সময়সূচি সমস্ত পদের ব্যাস বাক্য হলো সময় সংক্রান্ত সূচি। সময় সংক্রান্ত সূচি, এটা হলো ব্যাস বাক্য। স্কুল কলেজ, স্কুল কলেজ পদের ব্যাস বাক্য হলো স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ, এটা হলো কি? ব্যাস বাক্য। এছাড়া যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। ওকে? কি বলেছে দেখো, যেগুলো যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। বলেই দিয়েছিলাম যে কি বলেছে দেখো, যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। তার মানে কি? এই যে দেখো, সময় সংক্রান্ত সূচি, সময় সংক্রান্ত এবং সূচি তিনটা শব্দ রয়েছে। তারপরে আছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ এগুলো এই স্কুল কলেজ, তারপরে সময় সংক্রান্ত সূচি, এই শব্দগুলো নিয়ে সমাস হয়েছে। আচ্ছা, প্রথম বাক্যের পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষা সমূহের এবং নিয়ন্ত্রক হলো সমস্যমান পদ। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। সমস্ত পদ সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়। সমস্ত পদ কি হিসেবে লেখা হয়? সাধারণত এক শব্দ হিসেবে লেখা হয়। যেমন দেখো, সময়সূচি এক শব্দ হয়েছে। তবে এইটা দেখো ইম্পর্টেন্ট কিন্তু, উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে কি বসে? হাইপেন বসে। কি বসে? হাইপেন বসে। যেমন স্কুল কলেজ, স্কুল কলেজের মাঝখানে কিন্তু একটা হাইপেন দেওয়া আছে। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ইম্পর্টেন্ট কিন্তু, এটা প্রশ্ন আসতে পারে। হুম? আচ্ছা, উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে যে চিহ্ন বসে এটার নাম কি? হাইফেন। এটার নাম কি? হাইফেন। কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা করে লেখা হয়, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক। ঠিক আছে? এটা হলো সমস্ত পদ। আচ্ছা, এখন আসি প্রকারভেদ। সমাস মূলত কত প্রকার? সমাস মূলত ৪ প্রকার। সমাস মূলত কত প্রকার? ৪ প্রকার। একটা হলো দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। ঠিক আছে? সমাস কত প্রকার? ৪ প্রকার। আগের যে ব্যাকরণ ছিল সেখানে কিন্তু সমাস আসলে ৬ প্রকার ছিল। আমরা এটা পড়ব না, এটা এখন আমাদের জন্য নয়। আমাদের জন্য সমাস কত প্রকার? ৪ প্রকার। ওকে? আচ্ছা, এরপরে দেখো দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। প্রশ্ন হতে পারে যে কোন সমাসে
কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে? কোন সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকে? উত্তর হবে কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। অথবা অন্যভাবেও হতে পারে যে পরপদ পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে? আচ্ছা, দেখো যেমন সোনা রূপা, সোনা ও রূপা সমস্ত পদের ব্যাসবাক্য সোনা ও রূপা নিচের সমস্ত পদের প্রয়োগ থেকে এর পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য বোঝা যাবে। দেখো সোনা রূপার দাম বেড়েছে, সোনা রূপার দাম বেড়েছে, সোনার দাম বাড়ার সাথে সাথে রূপার দামটাও বেড়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, সোনার দামও বেড়েছে, রূপার দামও বেড়েছে। তো একটা বাড়লে আর একটা অবশ্যই বাড়ে, এই জন্য উভয় পদের প্রাধান্য দিতে হবে, এই জন্য উভয় পদের প্রাধান্য দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো দেখো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, মাথায় রাখতে হবে, সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয় হতে পারে, সেটা বিপরীত হতে পারে, অনুরূপ হতে পারে, এই সমস্ত শব্দের সংযোগ ঘটে থাকে। যেমন মা বাবা, বাবা মা। তো দেখো মায়ের গুরুত্ব বেশি, বাবার গুরুত্ব কম নাকি? না, আমাদের কাছে উভয়েরই গুরুত্ব সমান। এই জন্য উভয় পদের প্রাধান্য পায় যে সমাসে, ওই সমাসটাকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। ওই সমাসকে কি বলা হয়? দ্বন্দ্ব সমাস। এবং মনে রাখতে হবে যে ব্যাস বাক্যে যদি তুমি ও দেখো, ও এবং ও এবং আর, ও এবং আর, ঠিক আছে? ও এবং আর যদি দেখো, তাহলে মানে মনে রাখবা যে ওই ব্যাস বাক্যটি কি হবে? ওই সমাসটি হবে দ্বন্দ্ব সমাস। কারণ এই যে এই তিনটা দ্বারাই সাধারণত দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য করা হয়। তবে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো ও ব্যবহৃত হয়। সেটা কি ব্যবহৃত হয়? ও। এই ও দিয়ে মূলত দ্বন্দ্ব সমাস বেশি ব্যবহৃত হয়। যেমন স্বর্গ, দেখো বাবা মা, স্বর্গ নরক, স্বর্গ নরক এর সমাস, সরি ব্যাস বাক্য করলে কি হবে? স্বর্গ ও নরক। জমা খরচ, জমা ও খরচ। হাত ও পা, হাত পা। ১৯-২০ ব্যাস বাক্য করলে কি হবে? ১৯ ও ২০। ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি। পোটলা পুটলি, পোটলা ও পুটলি। তুমি ও আমি, তুমি আমি। আসা ও যাওয়া, আসা যাওয়া। ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে। ভালো ও মন্দ, ভালো মন্দ। ওকে, এবার দেখো কিছু দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের, পূর্বপদ ও পরপদের বিভক্তি সমাসবদ্ধ হলেও বিদ্যমান থাকে। মানে পূর্বপদ এবং পরপদের সমাসবদ্ধ কিন্তু মানে বিভক্তি কিন্তু রয়েই যায়। এ ধরনের দ্বন্দ্ব সমাসের নাম অলোক দ্বন্দ্ব সমাস। হাতে ও কলমে, হাতে কলমে। তো দেখো এই যে এ অংশ, এ অংশের নাম কি বলতো? এই অংশের নাম কি? হাতে কলমে। এটা হলো সমস্ত পদ। তো সমস্ত পদকে আমরা ব্যাখ্যা করলে কি পাই? ব্যাস বাক্য। তাহলে ব্যাস বাক্য কি? হাতে ও কলমে, হাতে কলমে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম? যদি ও দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা কোন সমাস হয়? দ্বন্দ্ব সমাস। তাহলে এটা ও দ্বারা যুক্ত আছে না? আচ্ছা, চোখে ও মুখে, চোখে মুখে, চোখে মুখে, চোখে মুখে, চোখে ও মুখে। এখানে অলোক দ্বন্দ্ব সমাস চেনার আরেকটা উপায় আছে। দেখো পূর্বপদ এবং পরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদেই কিন্তু এক বিভক্তি রয়েছে। দেখো এখানেও চোখেও এ বিভক্তি, মুখেও কিন্তু একই বিভক্তি রয়েছে। চোখে মুখে। চলনে ও বলনে, দেখো চলনে এখানে এ বিভক্তি, এখানেও এ বিভক্তি, একই বিভক্তি রয়েছে। এটাও মূলত এভাবে আমরা কর্মধারা কি বলে অলোক দ্বন্দ্ব সমাস আমরা এভাবে চিনে রাখতে পারি। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে। সমসমান পদ কখনো কখনো দুইয়ের বেশি হতে পারে। যেমন কি দেখো সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। হাত পা চোখ ও কান, হাত পা চোখ কান ইত্যাদি। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমি তোমাদের যে ক্লাসটা নিলাম দাগিয়ে দাগিয়ে সুন্দর করে তোমাদের পড়াটা দেখিয়ে দিয়েছি। তোমরা আরেকবার যদি রিভিশন করো, বই ধরে ধরে রিভিশন করো, তাহলে তোমরা এখানে অনেক ভালো কিছু করতে পারবা এবং এই মানে ব্যাকরণে অন্তত 30 এ 30 এমসিকিউ পাওয়া সম্ভব। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।